আরে কি বলছিস? আমি সব শুনতে পাচ্ছি, সব ঠিক আছে। আরে বলছি তো, তুই যেটা বলবি আমি সেটাই করব। হাত জোর করে বলছি, বিশ্বাস কর, তুই যা বলবি সেটাই বলবো। কিচ্ছু বাদ দেবো না। তুই যেদিন থামতে বলবি আমি থেমে যাব। তুই এটা নিয়ে কোনো চিন্তা করিস না। আমি একদম সঠিক কথা বলছি। তুই যা বলবি আমি সেটাই বলবো। কিচ্ছু, আমি নিজের থেকে কিচ্ছু বলবো না। বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। আমি তো বিন্দাস আছি। যাই হোক, আমার প্রথম দিকে যে মুখ বন্ধ করা কথাগুলো শুনলে কি মনে হচ্ছে? কার কথা এগুলো? আরে দালাল গো দালাল। যখন মন্দিরের সঙ্গে প্রথম এগ্রিমেন্ট হয়েছিল তখন বলেছিল যে তুই যেটা বলবি আমি সেটাই বলবো, তোর এক অক্ষর এদিক না ওদিক যাব। আমি কিচ্ছু দেখবো না, ন্যায় অন্যায় কিচ্ছু দেখবো না। তুই যা বলতে বলবি, যার নামে বলতে বলবি আমি সেটাই বলবো। আমার নিজের বিবেককে আমি তুলে রাখবো শিখে, কারণ আমার পয়সা দরকার। তোর কেনা গোলাম হয়ে থাকলাম। তুই সত্যি মিথ্যে যা বলবি আমি সেটাই বলবো। আর তুই যখন আমাকে থামতে বলবি আমি তখন থেমে যাব। কি বন্ধুরা, এই মানুষগুলোকে কি বলে? এইভাবে যারা নিজের বক্তব্যকে শিখে তুলে রেখে কারোর বলা কথাকে তোতা পাখির মতো বলে, মুখস্থ করে, সেই কথার মধ্যে সত্য মিথ্যে কিছু যাচাই করে না, এদেরকে কি বলে? তোমরা একটু কমেন্ট করে জানিও যে এদেরকে কি বলে। তা মন্দিরার কমিউনিটি পোস্ট দেখে দালাল তার মতামত দিতে বসে গেছে যে সে সত্যি স্বীকার করে নিয়েছে, আমাকে দিয়ে বলতে বলেছে। হ্যাঁ, এটা তো আমরা সবাই জানি। মন্দিরা যে কথাগুলো তোকে বলতে বলেছে তুই অকপটে কথাগুলো বলেছিস, তার মধ্যে সত্য মিথ্যে কিছু যাচাই করিসনি। হ্যাঁ, প্রথম দিকে তুই বলেছিস, পরে তো তুই একটু খোঁজ নিবি যে ওর সব কথাগুলো সত্যি কিনা। আর একই কথা তুই রোজ রোজ কেন বলিস? আমাদেরও না তোর ওই উত্তর দিতে গেলে একই কথা বলতে হয়, ভালো লাগে না। তা বন্ধুরা দেখো, ও আজকে প্রমাণ করে দিল যে ও সত্যি মন্দিরার কেনা চাকর হয়ে গেছিল কিছু দিনের জন্য। মন্দিরা যে কথাগুলো ওকে বলেছে ও সেই কথাগুলোই টো বলেছে। এবার একটু প্রথম দিকে যাই আমরা, যখন ও একটা কয়েকজনকে নিয়ে সে গ্রুপ বলো যাই বলো তাদের সঙ্গে ওঠা বসা করতো। আমরা কোথাও যদি যেতে যাই একসঙ্গে যারা থাকি তাদের অনেক সময় জানিয়ে যাই, আবার অনেক সময় জানিয়েও না গেলেও কোনো ব্যাপার নেই, আমি যাচ্ছি, ভালো কথা। কিন্তু ঘুরে এসে ওয়াইটি সংক্রান্ত কথা বলছি, ব্যক্তিগত কথা এখানে বলছি না। ইউটিউবের কাজ করতে গিয়ে যাদের সঙ্গে আমি ওঠা বসা করি, যাদের সঙ্গে এই কন্টেন্ট নিয়ে আলোচনা করি, যারা আমার বিপদে এসে দাঁড়ায়, আমি কিছু করতে গেলে তাদের সঙ্গে নিশ্চয়ই পরামর্শ করব। আমি ধরলাম আমি করার সময় পেলাম না, কি করলাম না, আমি ঘুরে এসে যা যা হয়েছে সত্যি কথাটা বলবো। যদি কোনো কারোর সঙ্গে কন্টেন্ট নিয়ে আমরা একত্রিত থাকি এবং আমার বিপদ আপদে তারা যদি আমার পাশে ঢাল হয়ে দাঁড়ায়, তাহলে আমার দায়িত্ব তাদের কাছে খুলে বলা। তো ও যখন মন্দিরের ডাকে সাড়া দিতে গেল, তোমার ডাকে সাড়া দিতে বয়েই গেছে, কথা বলেনি, ও সোজা সাড়া দিতে চলে গেছে। গিয়ে মন্দিরার সঙ্গে দেখা করে মন্দিরার ভিডিও মানে রেকর্ডিং করে, মানে ভিডিও শুট করে তার ব্লগ চ্যানেলে, তার কন্ট্রোভার্সি চ্যানেলে ছাড়ছে। ঠিক তখন ওদের দলে কেউ জিজ্ঞেস করেছিল, আচ্ছা আমরা যে পরকীয়া ব্যাপারটা শুনতে পাচ্ছি, এরকম কোনো ঘাবলা আছে নাকি? ও অকপটে সেদিন, মনে করো ভালো করে বিষয়, কত বড় বেঈমান, কত বড় মিথ্যেবাদী, ও তাদের অকপটে বলেছে না সেরকম কোনো গল্প নেই। ওর স্বামী ওকে অত্যাচার করে এবং আমার পায়ে ধরে রেখেছে, দিদি ভাই আমার অত্যাচারের কাহিনী একটু নিজে মুখে শুনে যাও আর দেখে যাও আমাকে কিভাবে ফিজিক্যালি টর্চার করেছে। সোমনাথ আমাকে কতগুলো বিড়ির ছেঁকা দিয়েছে, সোমনাথ আমাকে মেরে আমার গাল ফুলিয়ে দিয়েছে, আমার পিঠে কতগুলো চাবুকের দাগ, দিদি ভাই দেখে যাও আমার চুলের মুঠির কোথায় কোথায় ছেঁড়া, আমার নাইটি কতটা ছিঁড়ে গেছে। এই অবস্থায় সোমনাথ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমি রাস্তায় দাঁড়িয়ে কাঁদছি, দিদি ভাই একটু দেখে যাও। ও বলল আমি সেইগুলো শুনে ওর প্রতি দরদি হয়ে একটা অসহায় নারীকে সাপোর্ট দেওয়ার জন্য আমার এই শুটকি মতো কাজটাকে ওই মন্দিরার মতো ইষ্টপুষ্ট একটা দুঃখী মেয়েকে এখানে ভর দেওয়ার জন্য আমি গেছিলাম। ওরকম কোনো পরকীয়ার গল্প নেই। এই কথাটা প্রথম দিন বলেছিল, সঞ্জয়কে বলেছিল, ভিডিওগুলো দেখে এসো। কিন্তু আমরা এখন কি দেখতে পাচ্ছি, ও যখন ওই মানে ঠাকুরনগর থেকে স্টেশনে উঠে বনগাঁ স্টেশনে, বনগাঁ লোকালে, রানাঘাট লোকালে উঠতে দেবো, পড়ে গেছিল,
পড়ে গিয়ে ওর মোবাইলের স্ক্রিন নাকি ফেটে গেছিল, ওর হাঁটুর সাল কেলাই গেছিল, এই হাঁটু করছে কোনোর সাল কেলাই গেছিল, বাকি সব দাগটা ভাঙে নাই, ঠোঁটটা কাটলি যেত, তাহলে ওর পটর পটর করতে পারতো না। যাই হোক, গেছিল, গিয়ে কি দেখেছিল স্টেশনে মন্দিরা ওকে জড়ি ধরে কাঁদছিল, আর তার পাশে বসেছিল বিমরুল, মানে ওই ভুল। তারপরে ফ্ল্যাটে গেছে তিনজন একসাথে, অথচ দেখিয়েছে ওরা দুজন যাচ্ছে। ফ্ল্যাটে গিয়ে একসঙ্গে স্টেশনেই মনে হয় কচুরি খেয়েছিল নাকি একসঙ্গে, তারপরে সেখানে গিয়ে মাছের ঝোল ভাত খেয়েছে একসঙ্গে। তারপরে ওকে বলেছে তুমি পাশের ঘরে পাহারা দাও, আমরা একটু ওই কি বলে ইন্টু কুলুকুলু করি, এবং সেই ইন্টু কুলুকুলু ও পাশের ঘর থেকে কান পেতে শুনেছে, আর সেগুলো সব নিজের খাতায় লিখেছে। শুট করেছে কিনা কে জানে, হয়তো কোনো ফাঁক ফোকর দিয়ে একটু শুটও করতে পারে প্রমাণস্বরূপ। তাহলেও কি মিথ্যেবাদী, দেখো ও বললো এরকম কোনো ব্যাপার না, স্বামী অত্যাচারিত একটা অসহায় নারীকে আমি সেদিন গিয়ে দেখেছি, একটা বাচ্চা হয়ে গেছিল মন্দিরা, আমি তাকে সামলাতে পারছিলাম না, কি কষ্ট হচ্ছিল, আমি তো মা হতে পারিনি, তাই ধেরে মন্দিরাকে আমার মেয়ের জায়গায় বসিয়ে আমি একটুখানি তখনকার মতো তার মা সেজেছিলাম, তাকে আমার কাঁধ দিয়েছিলাম, আমার বুকে তাকে আশ্রয় দিয়েছিলাম। আমি বলেছিলাম আয় মন্দিরা আয়, আমার বুকে তুই আশ্রয় নে, আমার তো বাচ্চা নেই তোর মতো ধেড়ে মেয়ে যদি আমি পেয়ে যাই, আমার ন্যাপকিন মেটার্নিটির কোনো খরচ লাগবে না, আমার দুধের বোতল দুধের কৌটা গুড় কাতা মুতের কাতা ধোয়া লাগলো না, আমি একটা মাস গেলে একটা মোটা টাকা ইনকামের ধেড়ে বাচ্চা মেয়ে পেয়ে গেলাম, আর নিপারে ঘাসতেই দেবো না কাছে, এই আশা লইয়াই তো আমি আইসি। এই বলে মন্দিরার কাঁধটা তার কাঁধে নিয়েছিল। তখন বলেছিল যে সেখানে হুল ছিল না, ও জানতোই না হুলের কথা, ওকে মন্দিরা কিছু বলেনি সেদিন, শুধু বলেছিল সোমনাথ ওকে সপ্তাহে কতদিন দিতে পারে, আর সোমনাথ কত অত্যাচার করে সেই কাহিনী শুনে আমার হৃদয় একেবারে বিগলিত হয়ে গেছিল, আমি সহ্য করতে পারিনি, কারণ আমি তো মা সন্তানহীনা মা, আমার সন্তানের যে হাহাকার সেটা মন্দির আমার বুকে এসে জুড়িয়ে দিয়েছিল। আর মনে মনে বলেছিলাম আমি, দাঁড়া দাঁড়া, তোর থেকে আগে একটু ইনকাম করে নি, তারপরে একদিন 1.5 বছর ধরে বেসে বেসে খাইছি, আবার বেসুম তোরে, আবার বেসুম, আর তুই যা যা করছিস সব আমার রেকর্ডিং থাকতেছে, এই দরকার হলে যেদিন আমার কথা না শুনবি, আমার সাথে বেইমানি করলি, সেদিন তোরে যে আমি কি দেব রে। এটাই হচ্ছে আমাদের দালাল। তা যে যাকেই বলুক দালাল, আসল দালাল হচ্ছে এ, কারণ ও মন্দিরা দালালি করেছিল স্বার্থের জন্য, স্বার্থের জন্য কথা দিয়েছিল তোর সব কথা আমি বলবো, কিন্তু কোনো কথা গোপন রাখবো না, সব কইয়া দেবো, যা যা তুই আমার কবি সব কইয়া দেবো, আর যেদিন থামতে বলবি অত সস্তা আমি থামবো, তুই শুরু করতে বললি আমি শুরু করবো, আর তুই থামতে করলি আমি থামবো, তাই নাকি? শুরুটা তোর ইচ্ছায়, থামাটা আমার ইচ্ছায়। বুঝতে পারলে বন্ধুরা কি কোয়ালিটির, একে কি বলে, একে কি বলে, একটু ডেজিগনেশনটা কি এর একটু কইও তো, কইও। বলি মন্দিরা কমিউনিটি পোস্টের মাধ্যমে সোমনাথের কাছে ক্ষমা চেয়েছে। ও বলছে এই সোশ্যাল মিডিয়ায় এসে ক্ষমা চাওয়ার কি দরকার? আরে গর্ধব, কেন চাইবে না ক্ষমা? তোর কি একটুও মনে নেই প্রথম যখন রিলেশন ওদের ভাঙলো, সবাইকে কিন্তু কমিউনিটির মাধ্যমেই মন্দিরা জানিয়ে দিয়েছিল। সেই কমিউনিটি পোস্টটা এখন আর নেই, খুঁজলে হয়তো আমাদের গ্যালারিতে পাওয়া যাবে। ও প্রত্যেককে জানিয়ে দিয়েছিল MSL এর এখন যে ফটোটাও ছিল সেটা চেঞ্জ করে দিয়েছে, সোমনাথকে সরিয়ে ওর মেয়েকে দিয়েছিল, এবং বলেছিল MS ফ্যামিলির MSL বলে ফেলেছিলাম, MS ফ্যামিলির মন্দিরা সোমনাথ নয়, মন্দিরা সৌভাগ্যী। তখন সম্পর্কটা যখন ভাঙছিল, তখন সোশ্যাল মিডিয়ায় কমিউনিটি পোস্টের মাধ্যমে যখন আমাদের জানিয়েছিল, তার লাখ লাখ পরিবার সদস্য সংখ্যা তাদের সামনে জানিয়েছিল, তখন যখন সম্পর্কটা ঠিক হয়ে গেল, তখন ও তার MS ফ্যামিলির কাছে ক্ষমা চেয়ে কমিউনিটি পোস্ট দিয়েছে, সবার সামনে সোমনাথের কাছে ক্ষমা চেয়ে কমিউনিটি পোস্ট দিয়েছে। এটাই তো ঠিক করেছে না? তুই শুধু বলতে পারলেই বাঁচিস, তাছাড়া তোর অন্য কিছু ক্ষমতা নেই। সব থেকে বড় কথা, তুই নিজেই বললি মন্দিরা তার চুলকানি মেটানোর জন্য তোর সাহায্য নিয়েছিল, তাহলে তুই আজকে থেকে কি হলি? চুলকানির মাস্টার। তোর কাছে গেলে চুলকানি মেটে। তাহলে তোর কাছে যারা যারা
আছে, এবং যারা যারা যায় তারা তোরে দিয়ে চুলকানি মিটায়, তাই না? তোর নিজের ঢাকনিতে পিটালি, এটা কিন্তু আমার কথা নয়। কারণ তুই নিজে বলেছিস ম্যান্ডি আমাকে দিয়ে তার চুলকানি মেটাতে সাহায্য করেছিল, কারণ সে স্বামীর নামে, তার বাবার নামে, তার মার নামে মিথ্যে মিথ্যে কথা তোকে দিয়ে বলিয়েছিল। আর তুই এমন গাধীর গাধী, সেই কথাগুলো অকপটে বলে দিয়েছিস। তার তো সত্যতা যাচাই করার কোনো তোর কাছে ইয়ে ছিল না, কোনো দরকার ছিল না। বুঝতে পারছিস তুই কত বড় গাধী? কত বড় গাধী! তুই হচ্ছিস একটা ডাস্টবিন। তোকে ময়লা ফেলার ডাস্টবিন করে রেখেছিল মন্দিরা। তার মনের রাগ যার যার প্রতি ছিল তোকে দিয়ে মিটিয়ে দিয়েছে। দেখ, তা না হলে ইউটিউবে এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিল, হঠাৎ করে তোকেই তার স্মরণ হলো। বুঝতে পারলি যে তোকে কি ধরনের নোংরামি তুই, যে তোকে ঠিক চিনে নিয়েছে যে এ টোপটা গিলবে। দেখ, যারা শিকারী, যারা খুব মানে একদম বুদ্ধিমান শিকারী, তারা না কোন পশু, এমনকি যারা মাছ ধরে, কি মাছ কি টোপ গেলে তারা জানতে পারে। আর ওই বোকা জন্তু জানোয়ারগুলো আর ওই মাছগুলো তারা বোঝে না যে একজন বুদ্ধিমান শিকারী আমাকে কি টোপ দিচ্ছে, এই টোপ গিললে আমার বড়শি একদম আলটাগড়ায় বেঁধে যাবে। দেখ তোর কি করে বড়শি আলটাগড়ায় বিঁধেছে। মন্দিরা এখন সংসার করছে, তোর সহ্য হচ্ছে না, কারণ তুই ভেবেছিলি, তোকে বলেছিল দীপ ভাই আমি ওর সংসার করুম না, ও হচ্ছে গাধা, ও হচ্ছে রামপাঠা, ও হচ্ছে কি ধম্মের সার, কোনো কাজ করে না, কাম করে না, কিচ্ছু করে না, ও এমনকি আমাদের ইন্টু কুলুকুলুও হয় না। তুই একবারও তাকে বলিসনি যে এটা তোর পার্সোনাল ব্যাপার, এটা তুই আমাকে দিয়ে কেন ইউটিউবে বলাবি? এগুলো ইউটিউবে বলতে নেই, পার্সোনাল ম্যাটারগুলো ইউটিউবে এইভাবে বলতে নেই। একবারও তুই বলিসনি তো। তুই যখন তোর বরের সঙ্গে ভণ্ডামি করে ন্যাকামো করে নাটক শুরু করেছিলি, তোর বর তো বলতে ক্যামেরা বন্ধ করো, হ্যাঁ না তাই না, সেগুলো যে কত নাটক সেটা মানুষ ধরে ফেলেছে। মানুষ কেন, সবাই ধরে ফেলেছে। তুই মাঝখানে কাঁদতিস, তোর শ্বশুর শাশুড়ির দুর্নাম করতিস, হ্যানা করতিস, ত্যানা করতিস, এসব যে নাটক, সব নাটক তোর সবাই ধরে ফেলেছে। এবার দেখ, তুই মন্দিরার ওই বলা কথাগুলোকে একদম তোতা পাখির মতো টো বলেছিস। এবার নিজেকে কোন জায়গায় কার সঙ্গে তুলনা করেছিস তুই একটু ভেবে দেখ। মন্দিরা বলছে আমি যে কথাগুলো তোকে দিয়ে বলেছিল সে ভুল করেছে। তুই তার উত্তরে বলছিস একজন 31 বছরের একটা মেয়ে 12 বছর সংসার করার পরে তার স্বামীকে বাদ দিয়ে সে ওর থেকে একটা কম বয়সী ছেলের সঙ্গে যে নোংরামি করেছে সেটা ভুল হয়েছে। কি করে হয়? কেন হয় না? আর তুই আর একটা কথা ভুল বললি, বিয়ের পরে নাকি ওর আরো 3টে সম্পর্ক হয়েছিল, এটা নিয়ে 4টে না, এখানে ভুল কথা। সোমনাথ কিন্তু বলেছিল বিয়ের আগের কথা, বিয়ের পরের কথা বলেনি। ওই বললাম তুই শুনিস এক বলিস এক, তোকে থামতে বললে তুই চলিস আর চলতে বললে থামিস, তোর কোনো আগা পাছা নেই, কোনো ভিডিও তুই ক্লিয়ার ভালো করে দেখিস না, বলতে বসে যাস। তাহলে মন্দিরা যখন বলছে যে তার ভুল হয়েছে, তুই বলছিস না এটা ওর স্বভাবজাত চরিত্র। অনেক মেয়েকে দেখেছি বিয়ের আগে 4-5টা প্রেম করে, অথচ বিয়ের পরে স্বামীর সঙ্গে সংসার করে। আবার অনেক মেয়ে দেখেছি বিয়ের আগে কোনো নোংরামি করেনি, বিয়ের পরে কোনো 12-13 বছর সংসার করার পরে তার যখন বয়স হয়েছে তখন সে নতুন করে কারোর ভালোবাসায় জড়িয়ে গেছে। অনেক কিছুর পরে, অনেক কষ্টের পরে সে হয়তো ফিরে এসেছে। অনেক পরে হয় ভুল কোনো বয়স দেখে হয় না রে, কোনো বয়স দেখে ভুল হয় না। আর প্রেম কোনো বয়সে আসে না, বুঝতে পারলি? মোহ, মানুষের মাথায় যখন মোহ কাজ করে না, তখন সে ন্যায় অন্যায় সমস্ত কিছু ভুলে যায়। তখন তার রঙিন চশমা পরে দুনিয়াটা রঙিন দেখে, ভাবে আমি যেটা বলছি, আমি যেটা করছি সেটা ঠিক, আর দুনিয়ার সবাই ভুল। সেটাকে মানুষ তখন ভুল তাকে বোঝাতে শুরু করে, তুমি যেটা করছো এটা ভুল, তুমি যেটা করছো এটা ভুল। একটা মানুষও তাকে সাপোর্ট করে না, তখন সে ফিরে আসে। কিন্তু সবাই বলেছে ভুল, তুই একা বলেছিস এটা ঠিক, এবং তোকে আঁকড়ে ধরে সে নোংরামির পরিমাণ আরো বাড়িয়ে দিয়েছে। নোংরা থেকে নোংরাতর হতে সাহায্য করেছিস তুই, এখন এসে মুখ বাজিয়ে কথা বলছিস। জানিস তো যে পাপ করে সে তো মানুষের ঘৃণিত হয়, কিন্তু তাকে যে সাহায্য করে তাকে কেউ কোনোদিন ক্ষমা করে না। আমাদের নৈতিক দায়িত্ব, কোনো অন্যায় দেখলে সেখানে প্রতিবাদ না করি, অন্তত তাকে বুঝাতে পারি এই কাজটা করো না, এই কাজটা করা অন্যায় ন্যায় নয়, এখান থেকে ফিরে এসো। তা না করে তুই দিনের পর দিন তুই ওকে ওই নোংরা
থেকে আরো নোংরাতর হতে সাহায্য করেছিস। তোর কোনো দিন ক্ষমা পাবি না তুই। ঈশ্বর তোকে ক্ষমা করবে না। মন্দিরা সোমনাথ যদিও তোকে ক্ষমা করে, ঈশ্বর ক্ষমা করবে না। ঈশ্বরের খাতায় তোর অন্যায়গুলো, তোর এই যে কৃতকর্মের ফল লেখা রয়েছে, সময় মতো ঠিক পেয়ে যাবি। মন্দিরাকে কি উপাধি তুই দিবি? তোকে তো এখন উপাধি দিতে হবে যে তুই পরকীয়ার মাস্টার মাইন্ড। যদি কেউ পরকীয়া করো তাহলে চলে আসবা এই দালালের কাছে। যেমন মন্দিরা এসে সাপোর্ট পেয়েছিল, মন্দিরা সাপোর্ট পেয়েছে, এখন গাবলা পাচ্ছে। গাবলা তার স্বামীর সংসার সন্তান ছেড়ে যখন ওই ফোকলার হাত ধরে বেরিয়ে এসেছে, তুই বলেছিস সংসারে ফিরে দেও না, তুমি তোমার মতো করে বাঁচো। আর তেমনি মন্দিরাকেও বলেছিলি সোমনাথ যখন তোকে পোষাতে পারে না তেমন তুমি সংসারে ফিরে যেও না, তুমি ডিভোর্স নিয়ে নাও। কিন্তু গাবলার মতো মন্দিরা কিন্তু তোর কথা শোনেনি শেষ পর্যন্ত। সে ফিরে গিয়েছে তার সংসারে। এখানেই হচ্ছে তোর জ্বালা। তুই তো আর ওই নোংরাগুলো ঘেটে লোককে নতুন খবর দিয়ে ভিডিও করতে পারছিস না। ভিডিওর মান নিম্নমান হয়ে গেছে, ভিউজ কম হচ্ছে, জানি না রেভিনিউ কেমন হচ্ছে, তবে ভালোই হচ্ছে। 3টে করে ভিডিও দিস তো। আর তোর কিছু মানুষ আছে যারা এই নোংরাগুলো খেতে ভালোবাসে, তারা তো তোর কাছে যাবেই। আজকে মন্দিরার ভিউয়ার্সদের কেন যেভাবে তুই বলছিস, তোর ভিউয়ার্সদের একটু বিবেচনা কর না। তুই মিথ্যে বললেও তারা হাঁ হুজুর, তুই সত্যি বললেও হাঁ হুজুর, তুই যা বলবি হাঁ হুজুর, তারা হাঁ ছাড়া কখনো না বলে না। তোর অন্যায়গুলো দেখে হাঁ জি করে এরকম করে তোকে উন্নিশ জানিয়ে স্যালুট করে তোকে অ্যাপ্রিসিয়েট করে চলে যায়। তাহলে বোঝ, তোর কাছে যে ভিউয়ার্সগুলো তোর বোকা কথাগুলো শুনে তোকে বাহবা দেয়, মন্দিরার মতো তেমনি তার ভালোবাসার লোকগুলো তাকে ভালোবাসা দিচ্ছে। তোর অসুবিধা কোথায়? শোন, সংসারে থাকতে গেলে মানুষ অনেক রকম অন্যায় করে। যখন অন্যায় করে তাকে তখন শাসন করতে হয়। তারপরে যখন সে অন্যায়টাকে ফেলে, সে যে কারণেই হোক সংসারে চলে আসে না, তখন তাকে যদি গ্রহণ না করা হয়, সেই মেয়েটা তখন নিজেকে শেষ করে দেয়, কিংবা আরো নোংরা অবস্থায় চলে যেতে পারে। আর যারা বুদ্ধিমান তারা তাকে শুধরে নিয়ে, তাকে শুদ্ধ করে নিয়ে সংসারে নিয়ে আসে, তাকে সুযোগ দেয় ভালো হওয়ার। আরে একজন খুনের আসামিকেও 12 বছর কারাদণ্ডের পরে তাকে মূল স্রোতে ফেরানোর জন্য তারা চেষ্টা করে এবং আসেও, এবং এমন ভালো মানুষ হয়ে ফিরে আসে সমাজে 10টা সম্মানিত ব্যক্তির মতো তারা জীবনযাপন করে। তাহলে মন্দিরা কি করেছে? মন্দিরা নিজের চরিত্র নষ্ট করেছে। তার যখন সম্বিত ফিরে পেয়েছে, তার যখন নিজের বিবেকের কাছে সে তাড়িত হয়ে আবার নিজেকে প্রশ্ন করেছে যে আমার এখন কি করা উচিত, তখন সে সংসারে ফিরে এসেছে। তোর জ্বালা কোথায় রে? তুই কেন মেনে নিতে পারছিস না? তার স্বামী যদি তাকে মেনে নেয়, তার শ্বশুর বাড়ি, তার শ্বশুর শাশুড়ি যদি মেনে নেয়, তাহলে তোর অসুবিধা কোথায়? তোর অসুবিধা তোর সঙ্গে সম্পর্কটা ছিন্ন করেছে। কারণ কি জানিস তো? সে জানে তোর সাথে আর মারিয়ার সঙ্গে যদি সম্পর্কটা ঠিক থাকে তাহলে সে সংসার করতে পারবে না। যার জন্য প্রথম শর্ত ছিল সোমনাথের যে তোর সঙ্গে তার সম্পর্ক ছিন্ন করতে হবে। আর মন্দিরাও যেহেতু সংসারটা করতে চায়, সেই জন্য সে তোর সঙ্গে সম্পর্কটা শেষ করেছে। আর যাবা কোথায়? তোর ভাগে কম পড়ে গেল রে, সেই জন্য তুই সহ্য করতে পারছিস না, এরকম করে কাঁদুনি গাইতে বসেছিস। এই কমিউনিটি পোস্টের মাধ্যমে ও যদি হুলকে বোঝাতে চায় তোমাকে আমি ভুলে গেছি, একদম ঠিক করেছে। কারণ এই যে তুই মাঝে মাঝে এসে বলিস ও আবারও হুল ডাকলে যাবে, ও আবারও পরক্রিয়া করবে, ও আবারও সোমনাথকে ধোকা দেবে, ওই জন্য ও জানিয়ে দিল, আমাদের জানালো, সেই সঙ্গে হুলকেও জানিয়ে দিল যে আমি সোমনাথ ছাড়া আর কাউকে ভালোবাসি না, বর্তমানে ভবিষ্যতেও আমি সংসারই করব। কারণ সে বুঝে গেছে সংসার ছেড়ে যাওয়ার দুর্গতি বুঝে গেছে। তুই তাকে সাহস দিয়েছিলি, কিন্তু সে বুঝেছে তুই কত বড় অন্যায় সাহস দিয়েছিলি, তুই কত বড় খারাপ সিদ্ধান্ত দিয়েছিলি তাকে, সে বুঝে গেছে। সেই জন্য সে এমনভাবে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে যাতে সেও বুঝতে পারে মন্দিরা আর তার জন্য তাকিয়ে বসে নেই, সে সোমনাথকেই আবার ভালোবাসে এবং তার সঙ্গে সারা জীবন থাকতে চায়। বোঝাতে পারলাম কি? তুই আর মন্দিরাকে নিয়ে ভিডিও করবি না, পুরনো কথা তুলে। কথা রাখ রে, হাত জোর করে বলছি, তুই ছেড়ে দে মন্দিরাকে। ওর ভিউজ কম হলে ও কি করবে সেটা ছেড়ে দে। তারপরে তুই ভিডিও করিস বলে তার ভিউ বাড়ে, নিজেকে এত দাম কেন দিস রে? কেন দাম দিস? কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে তুই না থাকলে নাকি আমাদের কোনো কন্টেন্ট থাকবে না। তুই বললাম তো, তুই সরে গিয়ে দেখা।
তুই 1 মাস ছুটি নে, দেখ কন্ট্রোভার্সি জোনটা পরিষ্কার শুদ্ধ হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে, মানুষ তখন ভালো জিনিসটা দেখবে। তুই মানুষকে এত নোংরা খাইয়ে খাইয়ে মানুষকে এমন খারাপ অভ্যাস করে ফেলেছিস, তারা হয়তো প্রথম দিকে কদিন কষ্ট পাবে, কিন্তু আস্তে আস্তে না, ভালো খাবার খেতে খেতে ভালো জিনিস দেখতে দেখতে তাদের যখন হজম আবার ঠিকমতো হবে, অবশ্যই অবশ্যই আবার দেখবে। তুই দয়া করে বিদায় নে তো। আর মন্দিরারকে নিয়ে তোর ভিডিও করা লাগবে না, তার ভিউজ কম হলে সে বুঝে নেবে, সে বুঝে নেবে, তুই করে দেখা। অ্যাকচুয়ালি তুই কন্ট্রোভার্সি ছাড়তে পারবি না। অনেকেই বলেছিল 2 তরফা শোনো, শোনা লাগবে কেন? তুই ভিডিও থেকে ভিডিও কর, তুই তো বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তুই কারোর সঙ্গে যোগাযোগ করে, কারোর ছবি লাগিয়ে, কারোর কথা শুনে পার্সোনালি তুই নাকি ভিডিও করতিস না, তুই বড় লেকচার মারতিস। আগে বলতো বড় বড় চ্যানেলদের ছবি লাগিয়ে ভিডিও করে, নিজের ওপর ইয়ে নেই, কি নিজের ওপর ভরসা নেই, নিজের ছবি লাগিয়ে ভিডিও করে দেখ কত ভিউ হয়, বলতিস না? বলতিস তো যখন MSL নিয়ে ভিডিও করতিস। ওরকম ভিডিও কর না, শোনা লাগবে কেন? তুই সোমনাথের শোনা লাগবে কেন? কোনো চ্যানেলে শোনা লাগবে না, ভিডিওতে যা দেখবি সেটা কর না, সেইভাবে ভিডিও কর, দেখ কন্ট্রোভার্সি জোনটা পুরো পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, আমরাও কথা দিলাম, তুই যদি কারোর সঙ্গে যোগাযোগ না করে ভিডিও করিস, আমরাও যোগাযোগ করে করবো না। তুই আগে ভিডিও থেকে ভিডিও করা শুরু কর না, তুই ব্যক্তিগতভাবে খোঁজ নিয়ে ভিডিও করবি, আর তুই লোককে বলবি কন্ট্রোভার্সি মানে ভিডিও থেকে ভিডিও করা, যেটা আগে চলছিল। তুই শুরু করেছিস কারোর সঙ্গে যোগাযোগ করে, কারোর কাছে ফোন করে জেনে নিয়ে ভিডিও করা। বুঝতে পারলি? বোঝাতে পারলাম কি? ঠিক আছে তো? তুই যেমন মাঝে মাঝে বলিস, তাই তোকে বলছি, দেখ তুই এটা ভাবিস না তোকে ছাড়া কন্ট্রোভার্সি জোন চলবে না, বরঞ্চ এই কন্ট্রোভার্সি ছাড়া তোর চলবে না, এই কন্ট্রোভার্সি ছাড়া তোর চলবে না। কারণ তুই তো নিজেই বলেছিস, তোর যা বর যা ইনকাম করে তাতে তোর জল গরম হয় না। তুই প্রিয়াকে বলছিস কোনো গ্রুপের টাকা নিবা না, কোনো ওয়ার্ডস, এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব, এর মধ্যে আর সেই ভিডিওটা করব না। চলো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আসবো রাতের ভিডিওতে, আগামীকাল সকালের ভিডিওতে, তখন আরো নতুন কিছু তথ্য দেবো। এখনকার মতো রাখছি, টাটা আমার ভিউয়ার্সদের জন্য।